গুড আফটারনুন এভরিবডি। তোমাদের আগের দিনের ক্লাসগুলোতে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন, ভ্যারিয়েশন অফ প্যারামিটার মেথড, মেথড অফ আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট আর কিছু পার্টিকুলার রুল সেখানে আলোচনা হয়েছিল, যাতে করে তোমরা কমপ্লিমেন্টারি ফাংশন আর পার্টিকুলার ইন্টিগ্রাল বার করতে পারো। আজকে একটু অন্য ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করব, যেখানে শুধু একটা ভ্যারিয়েবলের রেসপেক্টে ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকবে না, হয়তো দুটো বা তিনটে ভ্যারিয়েবল আছে, তাদের মধ্যে ইন্টারকানেকশন আছে। তখন তাদের রেট অফ চেঞ্জের রেসপেক্টিভ যে কাপলিং কানেকশন থাকবে, সেটা থাকলে কিভাবে সলিউশন করবে, বা সেই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের নাম হচ্ছে সাইমালটেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন সাইমালটেনিয়াস ইকুয়েশনকে সলিউশন করা আর সিঙ্গেল ভ্যারিয়েবলের ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলিউশন করার পদ্ধতিগত কিছু তফাৎ আছে। তো আগে দেখি সাইমালটেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন জিনিসটা কি রকম, তারপরে তার সলিউশন নিয়ে আলোচনা করা যাবে। কেউ কিছু বলছো? সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আজকের মূল বিষয় হচ্ছে যে সিস্টেম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। প্রথমে আমরা লিনিয়ার সিস্টেম নিয়ে আলোচনা করব, তারপরে নন লিনিয়ার সিস্টেম। লিনিয়ার সিস্টেম কি রকম না, এখানে দেখো একটা ডেফিনেশন আমি লিখেছি। এ লিনিয়ার সিস্টেম ইজ এ সিস্টেম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য ফর্ম x1 ড্যাশ ইকুয়াল টু a11 x1 প্লাস a12, এখানে আছে x2 প্লাস a13 x3 প্লাস এইরকম ভাবে চলতে চলতে আসবে a1n xn প্লাস, দেখো একটা ডান দিকে আছে স্মল f1। তার মানে এখানে x1 x2 x3 এরকম করে n খানা ভ্যারিয়েবল আছে, a11 a12 a13 এভাবে a1n পর্যন্ত n খানা দেখো এদের কোএফিসিয়েন্ট আছে। সেকেন্ড ইকুয়েশনটা কি রকম না, x2 ড্যাশ, এই ড্যাশ মানে হচ্ছে ডেরিভেটিভ dx2 dt ইকুয়াল টু a21 x1 প্লাস a22 x2 প্লাস এইভাবে চলতে চলতে পাবে a2n xn প্লাস দেখো স্মল f2। ঠিক এইভাবে যদি n ভ্যারিয়েবলের আমরা n খানা ডিফারেন্সিয়াল অপারেটর নিই, বলছি দেখা যাচ্ছিল না তো। দেখা যাচ্ছে না? না স্যার, মানে প্রথমের ওই পেজটাতেই তো আটকে আছে। আচ্ছা, আচ্ছা, আমি দেখো নতুন ভাবে আবার শেয়ার করছি, দেখতে পাচ্ছ কিনা দেখো। এবারে দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে, কিন্তু স্যার ওই অঙ্কের পেজটা তো দেখা যাচ্ছে না, প্রথমে স্ক্রিনটা দেখা যাচ্ছে। শুধু প্রথম স্ক্রিনটা দেখা যাচ্ছে? তা কি করে হচ্ছে? স্যার সাইডে ওই অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন লেখা ওইটাই দেখা যাচ্ছে শুধু। তারপর ওটা চেঞ্জ হচ্ছে না সেকেন্ডটাতে? না স্যার। আচ্ছা,
এবারে দেখো তো প্রবলেম পেজটা এসছে। হ্যাঁ স্যার এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার এখন দেখা যাচ্ছে। তো এখানে দেখো যেটা বলছিলাম যে কোনো একটা লিনিয়ার সিস্টেম, এখানে ধরে নিয়েছি x1 x2 x3 করে m খানা ভ্যারিয়েবল আছে এবং তাদের রেসপেক্টিভ একটা রেট অফ চেঞ্জের ইন্টারকানেকশন আছে। এখন এই রেট অফ চেঞ্জ মানে কি আমরা জানি ডেরিভেটিভ। তো দেখো ফার্স্ট ভেরিয়েবলের ডেরিভেটিভ কি, dx1 dt। তো একে লিখেছি x1 ড্যাশ। x1 ড্যাশের কানেকশনটা এইভাবে এক্সপ্রেস করা আছে যে a11 x1 প্লাস a12 x2 প্লাস a13 x3 প্লাস এইভাবে a1n xn প্লাস স্মল f1। ঠিক একইভাবে x2 ড্যাশ ড্যাশ মানে ডেরিভেটিভ ইকুয়াল টু হচ্ছে a21 x1 প্লাস a22 x2 প্লাস a23 x3 এইভাবে a2n xn প্লাস স্মল f2। এইভাবে m নাম্বার ভ্যারিয়েবল যেটা ছিল xm তার রেট অফ চেঞ্জ dxm dt ইকুয়াল টু am1 x1 প্লাস এইভাবে চলতে থাকবে amn xn প্লাস fn। তো এই যে প্রত্যেক ভ্যারিয়েবলের মধ্যে কানেকশন আছে, দেখো একটা আরেকটার সাথে কানেক্টেড। প্রত্যেক ইকুয়েশনে প্রত্যেকটা ভ্যারিয়েবল ডান দিকে ডেরিভেটিভের রেট অফ চেঞ্জের সাথে যুক্ত। এখন যদি আমাকে এর সলিউশন পেতে হয়, মানে x1 x2 x3 xm পেতে হয়, তাহলে কি সলিউশন করার মতো উপায় পেতে হবে। এবং এই যে তোমার aij, এখানে দেখো এটাকে ম্যাট্রিক্স ফর্মে যদি আমি মনে করি যে x1 x2 x3 xm কম্পোনেন্টের এটা একটা ভেক্টর এবং এখানে mij ইন্টু ক্যাপিটাল এক্স, এক্স মানে যদি x1 x2 x3 xm কম্পোনেন্ট ধরে নিই, তাহলে এই ডান দিকটাতে এই টোটাল ম্যাট্রিক্সটাকে মনে করছি এ। তাহলে এ ম্যাট্রিক্সটা কি রকম, এর এলিমেন্ট গুলো হচ্ছে a11 থেকে a1n এরকম ভাবে লাস্ট রো হবে am1 থেকে amn x। তার ভেক্টর কম্পোনেন্ট কি কি হবে x1 x2 x3 xn। আর একটা দেখো স্মল f ছিল, সেটাকেও একটা কম্পোনেন্ট ভেক্টর হিসেবে ধরে নিচ্ছি f1 f2 f3 fn। তাহলে ওই আগের ইকুয়েশনটাকে আমরা লিখতে পারবো যে x ড্যাশ ইকুয়াল টু ax প্লাস স্মল f, এই ফর্মে লিখতে পারবো। এখন এখানে দেখো প্রত্যেকটা ভ্যারিয়েবলের এখানে কম্পোনেন্ট আছে, x যদি আমরা বার করতে পারি তাহলে x1 x2 x3 xn যে আমাদের সলিউশন করার কথা সেগুলোকে পাওয়া যাবে। এখন তোমাদের এই যে ফর্মে পাচ্ছ, এই ফর্মটার ডান দিকে যে স্মল এফ আছে, এই স্মল এফ থাকলে এই সিস্টেম অফ ইকুয়েশনকে বলা হয় নন হোমোজিনিয়াস সাইমালটেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর যদি স্মল এফটা থাকে না থাকে, জিরো হয়ে যায়, তাহলে এই ইকুয়েশনটার ফর্ম হয়ে যাবে x ড্যাশ ইকুয়াল টু ax। তখন এই সিস্টেমকে বলা হবে হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো তোমরা যে কোনো সেট দেখে তাহলে চিনতে পারবে যে ডান দিকে স্মল এফ ফাংশন আছে বা নেই। কি রকম ভাবে চিনবে না, এই এফ ফাংশনটা হচ্ছে কনস্ট্যান্ট টার্মের একটা ভেক্টর। আর অন্যগুলোতে দেখো, যদি আগের পেজে আসি, তাহলে এফ এর সাথে কোনো ভ্যারিয়েবল গুণ হয়ে নেই। তো কনস্ট্যান্ট টার্মগুলো যদি থাকে এই সিস্টেমে, তাহলে সেটা নন হোমোজিনিয়াস সেট অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে। আর যদি এই f1 f2 f3 fm গুলো জিরো হয়, তাহলে শুধু ভ্যারিয়েবল গুলো গুণ হয়ে থাকবে। এবার হতে পারে মাঝে কোনো একটা ভ্যারিয়েবলের কোএফিসিয়েন্ট জিরো আসলো, সে এখানে অ্যাবসেন্ট থাকলো, কিন্তু তাতেও এটা তখন হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে যাবে কনস্ট্যান্ট টার্মগুলো জিরো হওয়ার জন্য। তো দেখো একটা উদাহরণ নিয়ে দেখা যাক যে কিভাবে এই ইকুয়েশন গুলোর বাস্তব প্রয়োগ থাকে। এখানে দেখো একটা ছবি দিয়েছি, এখানে একটা এ ট্যাঙ্ক আছে, এ ট্যাঙ্ক থেকে বি ট্যাঙ্কে ওয়াটার ফ্লো হচ্ছে, বি থেকে সিতে, সি থেকে অন্য জায়গায় যাচ্ছে। তো এই ট্যাঙ্কগুলোর ভলিউম দেওয়া আছে, প্রথমটা হচ্ছে 20 ইউনিট, সেকেন্ডটা বি হচ্ছে 40 ইউনিট, আর থার্ডটা হচ্ছে 60 ইউনিট।
এখন এ থেকে বি এ কোন রেটে ট্রান্সফার হচ্ছে, না ধরে নিচ্ছি আর রেটে এ থেকে বি তে ফ্লো আসছে, বি থেকে সি তেও আর রেটে আসছে, সি থেকে ধরে নিচ্ছি বাইরে যেটা যাচ্ছে সেটাও আর রেটে। এবং একটা জেনারেল এক্সাম্পল পাওয়ার জন্য এখানে দেখো আর ইকুয়াল টু 10 নর্মাল হিসেবে ধরা হয়েছে। এবার ধরে নিচ্ছি যে প্রত্যেক ট্যাঙ্কের মধ্যে কিছু সল্ট আছে যাদের কনসেন্ট্রেশনটা ইউনিফর্ম, মানে একই ডেনসিটি সল্ট এর মধ্যে আছে। এর মধ্যে যদি ওয়াটার ফ্লো হয় তাহলে এ থেকে যখন বি তে আসবে, বি এর সল্ট গুলো ডাইলুট হয়ে সি তে চলে আসবে, সি তে যে পরিমাণ সল্ট আছে সেটা ডাইলুট হতে থেকে বাইরে চলে আসবে। এই ডাইলুট হয়ে চেঞ্জ হওয়াটাও ধরে নিচ্ছি ইউনিফর্ম রেটে হচ্ছে, টাইমের সাপেক্ষে একটা ফিক্সড রেটে চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে দেখো যদি x1, x1t, x2t, x3t denote the amount of salt at a time t in each tank, এইভাবে তিনটে ভ্যারিয়েবল সেট করি এবং ধরে নিচ্ছি যে ট্যাঙ্ক এ যেখানে আছে সেখানে কোনো সল্ট ছিল না, শুধু বি আর সি তে আছে, তাহলে প্রত্যেক ট্যাঙ্ক থেকে যে সল্ট লস হচ্ছে সেগুলোকে তুমি কেমিক্যাল ব্যালেন্স ল যেটা আছে, রেট অফ চেঞ্জ মানে কি, ইনপুট রেট মাইনাস আউটপুট রেট, একটা রেটে অন্য ট্যাঙ্ক থেকে বি ট্যাঙ্কে আসছে আর বি ট্যাঙ্ক থেকে একই রেটে বেরিয়ে যাচ্ছে, তাদের যে ডিফারেন্স সেটাই হবে রেট অফ চেঞ্জ। এখন যদি প্রত্যেক কম্পার্টমেন্ট ধরে ধরে আমরা এই রুলটাকে বসাতে যাই তাহলে দেখো ফার্স্ট এতে কত অ্যামাউন্ট আছে, না x1t ধরে নিয়েছি, x1t এর চেঞ্জ কি হবে, dx1 dt, এই dx1 dt হচ্ছে x1 ড্যাশ ইকুয়াল টু, দেখো এখানে এর যে ভলিউম দেওয়া আছে সেটা হচ্ছে 20 ইউনিট, তো একটা 20 ইউনিট, 40 ইউনিট আর 60 ইউনিট। রেট কত, না আর অন রেট আর ইকুয়াল টু এখানে 10 ধরেছি, 10 রেটে চেঞ্জ হচ্ছে, তাহলে এখানে রেটে কি পাবো 10/20, সেই পরিমাণ টাইম পর্যন্ত ওই রেটে চেঞ্জ হবে। আর মাইনাস সাইন দিয়েছি কেন, না অ্যামাউন্ট যতক্ষণ ফ্লো হচ্ছে সেটা কমছে, তার মানে ওর যে ডেনসিটি থাকবে সেটা পরিমাণে আস্তে আস্তে কমে যাওয়ার জন্য একসময় শেষ হবে। তো এই কমে যাওয়াটাকে ম্যাথমেটিক্স সিম্বলে তোমরা জানো নেগেটিভ সাইন দিয়ে লেখা হয়, সেই জন্য এখানে দেখো হয়ে গেছে 10/20 মাইনাস 10/20 একটু কার উপরে অপারেট হবে, x1 অ্যামাউন্টের উপরে। তাহলে ফার্স্ট একটা ইকুয়েশন পাচ্ছি যে এ ট্যাঙ্কের ক্ষেত্রে রেট অফ চেঞ্জ x1 ড্যাশ ইকুয়াল টু মাইনাস হাফ x1। এবার যদি বি ট্যাঙ্কের ক্ষেত্রে রেট অফ চেঞ্জ বার করতে যায়, বি ট্যাঙ্কের ক্ষেত্রে রেট অফ চেঞ্জ কি হবে x2 ড্যাশ, এখন x2 ড্যাশ x1 থেকে আসছে কত, এখানে দেখো আসছে মানে কি প্লাস সাইন দিয়ে লিখেছি, যেহেতু বি ট্যাঙ্কে এসে জমা হচ্ছে 10/20 অফ x1 মাইনাস বি ট্যাঙ্ক থেকে বেরিয়ে যাচ্ছে কত 10/40 ইন্টু x2। তাহলে এই সেকেন্ড ইকুয়েশন হচ্ছে বি ট্যাঙ্কের ক্ষেত্রে রেট অফ চেঞ্জ। ঠিক একইভাবে যদি তোমরা সি ট্যাঙ্কের ক্ষেত্রে রেট অফ চেঞ্জ বার করো তাহলে পাবে x3 ড্যাশ ইকুয়াল টু 10/40, সেজন্য এটা হচ্ছে 1/4 x2, বি ট্যাঙ্ক থেকে ইনপুট রেট এটা সি ট্যাঙ্কে এসছে আর সি ট্যাঙ্ক থেকে বেরিয়ে যাচ্ছে কত 10/60 অফ x3, মানে সি ট্যাঙ্কে x3 পরিমাণ ছিল তার 10/60 রেটে সেটা বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো তিনটে রেট অফ চেঞ্জ, যদি তিনটে কম্পার্টমেন্টকে আলাদা আলাদা করে ধরি তাহলে আমরা এখানে তিনটে ইকুয়েশন পাচ্ছি, যার ডান দিকে আছে x1, x2, x3 এর কিছু কম্বাইন্ড অ্যালজেব্রিক ফর্ম, কিন্তু এই তিনটে ইকুয়েশনে দেখো ডান দিকে আর কোনো কনস্ট্যান্ট টার্ম নেই, যেহেতু কনস্ট্যান্ট টার্ম নেই বাইরে থেকে, কনস্ট্যান্ট টার্ম নেই মানে কি বাইরে থেকে এর কোনো
এ ট্যাঙ্ক, বি ট্যাঙ্ক বা সি ট্যাঙ্কে অ্যাডিশনাল কোনো অ্যামাউন্ট যোগ হয়নি, তাহলে এই সিস্টেম অফ ইকুয়েশনকে বলা যাবে হোমোজিনিয়াস সিস্টেম। যদি এই ডান দিকে অ্যামাউন্ট আসতো কিভাবে, যদি এখানে আমরা এ ট্যাঙ্ক বা বি ট্যাঙ্ক বা সি ট্যাঙ্ক থেকে বাইরে থেকে ধরো সল্ট অ্যাডিশন দিচ্ছি একটা টাইম পর পর, কি 10 মিনিট বা 1 ঘন্টা পর পর আমরা হয়তো একটা অ্যামাউন্ট যদি ওই ট্যাঙ্কগুলোতে আবার ভরে দিতাম, তাহলে এখানে ডান দিকে আরেকটা করে কনস্ট্যান্ট টার্ম আসছে, তখন বলা যেত এটা হচ্ছে নন হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন। এখন ফার্স্ট ইকুয়েশনটা দেখো, দেখে মনে হচ্ছে তোমরা সলিউশন করে ফেলতে পারবে, কারণ কি এটা হচ্ছে x1 ড্যাশ ইকুয়াল টু মাইনাস হাফ x1, একে তোমরা ইন্টিগ্রেশনের যে ফর্মুলা জানো সেটা অ্যাপ্লাই করে ইন্টিগ্রেশন করে লিখতে পারবে সলিউশন কি হচ্ছে। কিন্তু সেকেন্ড বা থার্ডটাকে সলিউশন করবে কিভাবে না, প্রথমে তুমি যদি x1 এর সলিউশন পেয়ে যাও, x1 ইকুয়াল টু একটা কিছু পেয়েছো, সেটা যদি বসিয়ে দাও, সেকেন্ডটা দেখো x2 এর ইকুয়েশন, তাহলে x2 ড্যাশ আছে, x2 আছে, আর কনস্ট্যান্ট কিছু আছে। x1 এর সলিউশনটা তোমরা আগের ইকুয়েশন থেকে পাচ্ছ, তাহলে সেটা থেকে লিনিয়ার ফর্মে বসিয়ে বা কিছু করে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে সেকেন্ডটাকে সলিউশন করা যাবে। এবার যখন x2 এর সলিউশন তুমি হাতের কাছে পেয়ে গেলে, সেটাকে 3 নম্বর ইকুয়েশনে যদি বসাও, তাহলে 3 নম্বর ইকুয়েশনে শুধু x3 থাকবে আননোন হিসেবে, তখন 3 নম্বর ইকুয়েশনটাকে আবার লিনিয়ার ফর্মে নিয়ে গিয়ে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ধরে নিয়ে তার সলিউশন বের করা যাবে। এইভাবে যদি চেষ্টা করা হয়, তাহলে দেখো সলিউশন পাওয়া যাবে। এখানে সলিউশনটা আমি লিখেছি x1 ইকুয়াল টু x1 অফ 0, যেটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট হিসেবে আসে, ইন্টু e টু দি পাওয়ার মাইনাস t বাই 2, x2 ইকুয়াল টু x1 এর এখানে ভ্যালুটা বসানো হয়েছে প্লাস এইরকম একটা ফর্ম পাবে, x3টাকে x2 এর ভ্যালু বসানোর পরে ইন্টিগ্রেশন করলে এরকম একটা এক্সপ্রেশন পাওয়া যাবে। এখন কথা হচ্ছে, যদি এখানে n খানা ভ্যারিয়েবল থাকে, তুমি কতবার ইন্টিগ্রেশন করবে? যটা ভ্যারিয়েবল ততবার ফর্মুলা অ্যাপ্লাই করে করে ইন্টিগ্রেশন করবে, সেটাও তো অনেক টাইম টেকিং বিষয়। তাছাড়া সব সময় যে x1টাকে বার করতে পারা যাবে এমন নয়। ফার্স্ট ইকুয়েশনেও যদি x2 বা x3 থাকতো, তাহলে এই সলিউশন বার করা সম্ভব হতো না। তাহলে ইন জেনারেল ফর্মুলা কিছু খুঁজে বের করতে হবে, যার জন্য এই কাপলড সিস্টেমকে সলভ করা সম্ভব। তাহলে তোমরা মোটামুটি সাইমালটেনিয়াস ইকুয়েশন কেমন হয় দেখতে এটা বুঝতে পেরেছো। হোমোজিনিয়াস হবে কি নন হোমোজিনিয়াস হবে এটা ইকুয়েশন দেখে বলতে পারবে। সলিউশন করার জন্য আরো কিছু টেকনিক লাগবে। তো নেক্সট আর একটা এক্সাম্পল দেখি। এখানে দেখো বায়োমাস ট্রান্সফারের একটা এক্সাম্পল লিখেছি, যে একটা ইউরোপিয়ান ফরেস্ট, কনসিডার ইউরোপিয়ান ফরেস্ট হ্যাভিং 1 or 2 ভ্যারাইটি অফ ট্রি। We select some of the oldest tree, those are expected to die off in the next few years, then following the cycle of living tree into dead tree. The dead trees eventually decay and fall from seasonal and biological event. তার মানে কি, একটা বনের মধ্যে যতগুলো গাছ আছে তাদেরকে দুটো ক্যাটাগরিতে ভাগ করে নিচ্ছি, যারা 1-2 বছরের মধ্যে মারা যাবে আর যারা বেঁচে আছে। এখন যারা মারা যাবে তাদের বায়োমাস কি হবে, তাড়াতাড়ি পরিবেশের সাথে মিলিয়ে যাবে, নষ্ট হয়ে আবার এলিমেন্ট হিসেবে এনভায়রনমেন্টে ব্যাক করবে। তাহলে এখানে দেখো, যদি ভ্যারিয়েবল গুলোকে এইভাবে সেট করি বায়োমাস কনভার্সনের জন্য, কি রেটে চেঞ্জ হচ্ছে, x টিকে ধরে নিচ্ছি বায়োমাস ডিকে ইনটু হিউমাস, ওয়াইটি হচ্ছে বায়োমাস অফ ডেড ট্রি, আর জেড টি হচ্ছে বায়োমাস অফ লিভিং ট্রি, যে গাছগুলো বেঁচে আছে, আর টি হচ্ছে টাইম। টাইম ইন ডিকেড ধরে নেওয়া হয়েছে 1 ডিকেড 10 ইয়ার্স। এইভাবে যদি এদের বায়োমাসের হিসেব করা হয়, তাহলে দেখো কিরকম ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবে। না, এখানে আরো কিছু একটু অ্যাজাম্পশন নেওয়ার আছে। প্রথমে তোমাকে ধরে নিতে হবে যে ওখানে ইনিশিয়াল স্টেজে কোনো ডেড ট্রি ছিল না, কোনো হিউমাস ছিল না এক টাইম টিতে, এবং Z0 যেটা লিভিং ট্রি আছে তাদের বায়োমাস একটা কিছু ছিল। এই অ্যাজাম্পশনের রেসপেক্টে x অফ 0, y অফ 0 হচ্ছে 0, আর z অফ 0 মানে হচ্ছে বায়োমাস অফ লিভিং ট্রি, সেটাকে Z0 একটা অ্যামাউন্ট ধরে নিয়েছে।
তাহলে কি রেটে চেঞ্জ হচ্ছে না, এখানে দেখো ইকুয়েশনটা লেখার আগে আরো কিছু অ্যাজাম্পশন দরকার হবে যে এক্স ড্যাশ টি মানে বায়োমাস এর চেঞ্জ, যেটা বায়োমাস থেকে কিউ মাসে কনভার্ট হচ্ছে, তার সাথে কার কানেকশন থাকবে? ডাইরেক্ট এক্স এর কানেকশন থাকবে। এক্স অ্যামাউন্ট পরিবেশে মিলেই যাচ্ছে, আর বাকি ওয়াই যেটা যেটা কিছু টাইমের মধ্যে মারা যাবে, সেই রকম ট্রিগুলোর বায়োমাস কি হবে? অ্যাড হবে। তো এখানে দেখো রেট অফ চেঞ্জ ইন এক্স, সেটাকে লিখতে পারো মাইনাস এক্স, কমে যাচ্ছে এক্স নিজে, প্লাস এই 3 রেটটাকে আমি এমনি একটা ফিক্সড কনস্ট্যান্ট হিসেবে ধরেছি যে এই রেটেও আসছে, যে যে গাছগুলো এক সামান্য কয়েক বছরের মধ্যে মারা যাবে বা মারা যাওয়ার মতো অবস্থায় এসছে, তার একটা রেট, অবশ্যই সেই রেট একটা থাকবে, 3 হোক 5 হোক 100 হোক। তো এখানে 3 ধরে নিয়েছি, 3YT। তাহলে এখানে যদি 3YT ধরি তাহলে ওয়াই থেকে এটা কমে যাবে। আর যারা লিভিং ট্রি ছিল তারা মারা যাওয়ার মতো অবস্থায় আসছে, এর রেটটাকে দেখো 5 ধরেছি আমি। তাহলে যদি 5 রেটে মারা যায় তাহলে এখানে 5 রেটে কমবে। তাহলে এই টোটাল ফ্যাক্টটাকে যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশন হিসেবে লিখতে চাই, তাহলে এক্স ড্যাশ ইকুয়াল টু পাচ্ছি মাইনাস এক্স প্লাস 3y, ওয়াই ড্যাশ ইকুয়াল টু মাইনাস 3y প্লাস 5z, আর জেড ড্যাশ ইকুয়াল টু মাইনাস 5z। এখন এই যে টোটাল কনসেপ্ট, এটা তো আর কখনো চেঞ্জ হবে না। বায়োমাস চেঞ্জের জন্য তোমার এই 3, 5 এগুলো হয়তো কোএফিসিয়েন্ট অন্য কিছু আসতে পারে, কিন্তু এদের কাপলিংটা চেঞ্জ হচ্ছে না। তাহলে এই ইকুয়েশনকে যদি সলিউশন করতে হয়, তাহলে তোমাকে আগে জেডটাকে সলভ করতে হবে। জেডকে সলভ করলে দেখো পাবে z0 e⁻⁻5t। এই z0টাকে যদি আগের এতে বসিয়ে দাও, তারপরে ওয়াই কে সলভ করো, তাহলে ওয়াইটি পাওয়া যাবে। ওয়াইটিটা দেখো মাঝের ইকুয়েশনে লিখেছি, আর ওয়াই কে যদি ফার্স্ট ইকুয়েশনে বসাও, তারপর সলিউশন করো, তাহলে ওয়াই এর ভ্যালু পেয়ে গেলে ফার্স্ট ইকুয়েশনটা হবে এক্স ড্যাশ টি ইকুয়াল টু এক্স এর আকারে থাকবে। তো এর রেট অফ চেঞ্জটাকে সলভ করা যাবে। এখন দেখো এই যে সলিউশন আসছে, এগুলো এখানে আছে এক্সপোনেনশিয়াল ফর্মে, আবার ইন্টিগ্রেশনে সবই কি এক্সপোনেনশিয়াল ফর্মে আসবে? চিনবে কিভাবে? এগুলো শিখতে হবে। আর এই যে টাইম রেট অফ চেঞ্জ যদি 3টে থাকে 4টে থাকে, ফাইনাইট টার্ম থাকলো, তখন তুমি সলভ করতে পারলে। কিন্তু যদি ভ্যারিয়েবলের সংখ্যা একটু বেশি হয়, কম্পার্টমেন্ট আরো বেশি হয়, তখন ম্যানুয়ালি এই সলিউশন বের করাটা অনেক ডিফিকাল্ট। তো তার জন্য তোমাকে একটা নতুন উপায় যেতে হবে, সেটা হচ্ছে অপারেটর মেথড বা ম্যাট্রিক্স মেথডও বলে, যে তোমাকে ভ্যারিয়েবলগুলোকে একটা ভেক্টর হিসেবে ধরে নিতে হবে, তাদের কোএফিসিয়েন্ট একটা ম্যাট্রিক্স থাকবে, আর কনস্ট্যান্ট টার্ম থাকলে সেটা হোমোজিনিয়াস, নন হোমোজিনিয়াস হবে, না হলে হোমোজিনিয়াস। তো এই ফর্মগুলোকে নিয়ে ইকুয়েশনটা আগে ফর্ম করা শিখতে হবে, তারপরে তার সলিউশন। এখন যখনই তুমি অপারেটর এর মধ্যে আসবে, তখন দেখো প্রথমে আমরা একটা এ ম্যাট্রিক্স পাচ্ছিলাম। এ ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কম্পোনেন্ট গুলো কি ছিল? a11, a12, a1m। লাস্ট ইকুয়েশন ছিল am1, am2, এইভাবে amn। এখন এই ম্যাট্রিক্স ফর্মকে সলিউশন করতে গেলে দেখো এম খানা রো আছে আর এন খানা কলাম আছে, যদি স্কোয়ার ফর্মে চলে আসে m ইকুয়াল টু n হয়, তাহলে সলিউশন করা অনেক ইজি। আর তা যদি না হয়, তাহলে হতে পারে m আর n যদি সমান না হয়, কি হবে? m গ্রেটার দ্যান n বা n গ্রেটার দ্যান m, হয় m n এর থেকে বেশি হবে বা n m এর থেকে বেশি হবে। যদি m n এর থেকে ছোট হয়, তাহলে তুমি ম্যাক্সিমাম কতগুলো ভ্যারিয়েবলকে সলিউশন করে বের করতে পারবে না, যতগুলো ইন্ডিপেন্ডেন্ট সলিউশন আছে ততগুলো বার করা সম্ভব, এবং বাকিগুলোর একটা ট্রিভিয়াল সলিউশন ধরে নিতে হবে। আর যদি n ছোট হয় m এর থেকে, তাহলে n খানা ভ্যারিয়েবলকে সলভ করে বার করা সম্ভব, বাকিগুলোর ভ্যালু ইনিশিয়ালি ধরে নিতে হবে, তবেই ওই সিস্টেম অফ ইকুয়েশনকে সলভ করা সম্ভব। এখন যে কোনো একটা ম্যাট্রিক্সের
যদি m ইকুয়াল টু n হয়, তোমরা জানো তার ডিটারমিন্যান্ট ভ্যালু বার করে আমরা বলতে পারবো ভ্যারিয়েবল গুলো ইন্ডিপেন্ডেন্ট হবে কিনা বা অন্য কোনো ফাংশন আছে কিনা। একটা ম্যাট্রিক্সে তোমরা আইগেন ভ্যালু গুলোকে ট্রেস করতে পারবে। তো m ইকুয়াল টু n যখন ইকুয়াল, এখানে দেখো 3x3 ম্যাট্রিক্সের ফর্মে এসছে, এদের সলভ করার সুবিধা আছে। কিন্তু যদি এটা 2x3 হতো বা 3x2, তাহলে যে কোনো একটা ভ্যারিয়েবল বা একটা কম্পোনেন্টকে তোমাকে আগে থেকে একটা মান ধরে নিতে হবে, তবেই সেই ইকুয়েশন গুলোকে সলভ করা যাবে। তো এই হচ্ছে সাইমালটেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করার মূল বিষয়, যে কিভাবে তুমি রেট অফ চেঞ্জকে ভ্যারিয়েবলের আকারে প্রকাশ করবে। যেখানে ফার্স্ট ইকুয়েশনে দেখো এক্স আর ওয়াই আছে, সেকেন্ড ইকুয়েশনে ওয়াই আর জেড এর কন্ট্রিবিউশন আছে, থার্ড ইকুয়েশনে জেড আছে। তার মানে কি একটা ইকুয়েশন বা একটা ভ্যারিয়েবলের রেট অফ চেঞ্জ শুধু তার উপরে ডিপেন্ড করে না, অন্য ভ্যারিয়েবল গুলোর উপরেও ডিপেন্ড করে। এই রকম কেস যখন আসবে তখন সেটা আসবে সাইমালটেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো তোমরা যে কোনো প্রবলেমকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কনভার্ট করতে পারবে এই রকম যদি রেট অফ চেঞ্জের কানেকশন গুলো দেওয়া থাকে বা তাদের কম্পার্টমেন্ট দেওয়া থাকে বা কিভাবে ভ্যারিয়েবল গুলো ভাগ করা আছে। প্রত্যেকে দেখো এখানে যে জেডটি সলিউশন পেলে সেটা হচ্ছে z0 ইন্টু e⁵t। এই e⁻⁵t এই মাইনাসের কারণে কি হবে, এক্সপোনেনশিয়াল টার্মটা আস্তে আস্তে কমতে থাকবে। তো তোমরা এক্সপোনেনশিয়াল ফাংশনের গ্রাফ জানো, যে যখন নেগেটিভ হয় তখন টি এর যত ভ্যালু গেইন করবে আস্তে আস্তে বড় হবে, এই e⁻⁵t এর ভ্যালু আস্তে আস্তে কমতে কমতে এক সময় এই z0 যে আছে এর সাথে জেডটি দেখবে সমান হয়ে যাবে। তো e⁻⁵t একে দেখো দেখা যাবে যে 60% অরিজিনাল বায়োমাস এক বছরের মধ্যে কমে যাচ্ছে। তো তোমরা এখানে যদি ক্যালকুলাসের কিছু ফর্মুলা কাজে লাগাতে চাও, যে কোন সময়ে ম্যাক্সিমাম বায়োমাস কমছে, কোন সময়ে বায়োমাস কমে যাওয়ার রেট মিনিমাম হচ্ছে, এগুলো বার করতে পারবে। এখানে দেখো প্রেডিক্টেড ডেট বার করার একটা চেষ্টা করা যায়, সেটা আসবে 2.5 আর 8 ইয়ার্স, যেখানে বায়োমাস তার চেঞ্জ ম্যাক্সিমাম এবং মিনিমাম হবে। এখান থেকে তুমি আরো প্রেডিক্ট করতে পারবে যে এখানে যে রেট অফ চেঞ্জ আছে, ফরেস্টের এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, যখন বায়োমাস চেঞ্জ হবে তাদের ওয়েদার প্রেডিকশন একটা থাকবে, যে এতদিন পর এখানে কোনো কিছু নতুন বায়োমাসের সৃষ্টি হবে কিনা, নতুন এলিমেন্ট গুলো থাকবে কিনা, কতগুলো গাছ বেঁচে থাকবে 6 বছর 10 বছর 20 বছর পরে, বা 100 বছর পরে এই ফরেস্ট আর থাকবে নাকি মরুভূমি তৈরি হয়ে যাবে। বায়োমাসের রেট অফ চেঞ্জ ধরে তোমরা এটা বলতে পারবে যে কতগুলো লিভিং ট্রি আছে। এখানে দেখো e⁻⁵t হওয়ার কারণে এই বায়োমাস বা লিভিং ট্রি আস্তে আস্তে কমতে থাকছে। তো কমতে থাকলে কি হবে, যখন পরের দিকে আসবে তখন রেট আরো বেশি হবে, আর যখন লিভিং ট্রি কমে যাবে তখন তার এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাবে। তো এখানে দেখা গেছে এক ধরনের রিসার্চে যে বায়োমাস এস্টিমেট ফরেস্টের ক্ষেত্রে 1980 সালে একটা এস্টিমেট করা হয়েছিল বিভিন্ন স্যাটেলাইট ইমেজ দিয়ে, যে কোথায় কত ট্রি নষ্ট হচ্ছে, এবং এর অ্যানালিসিসটা 90% কারেক্ট ছিল। তাতে দেখা গেছে এই 10 বছরের মধ্যে যে কোনো একটা ফরেস্ট যদি এই রেটে চেঞ্জ হয় z0 e⁻⁵t, তাহলে সেখানে আর কোনো ফরেস্ট থাকবে না, পুরোপুরি ফাঁকা শুষ্ক ল্যান্ডে কনভার্ট হয়ে যাবে। তো এইভাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে তোমরা যে কোনো রিয়াল ফ্যাক্টকে সিস্টেম অফ ইকুয়েশনে কনভার্ট করতে পারবে, তাদেরকে সলিউশন করে অ্যাজাম্পশন ধরে নিয়ে হোক বা নতুন কোনো কন্ডিশন ইম্পোর্ট করতে হোক, তার সিচুয়েশন কি থাকবে এগুলো বলতে পারবে। এগুলো হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের অ্যাপ্লিকেশন। এর যে সলিউশন মেথড গুলো আছে এটা পরের দিন আলোচনা করব, আজকে এই ইকুয়েশন ফর্ম অবধিই থাকো, কিভাবে ফর্মেশন করতে হয়। আর টোটাল বিষয়টা বোঝা গেল কিনা দেখো, যদি কারো কিছু প্রশ্ন থাকে সিস্টেম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন সম্পর্কে
তাহলে তোমরা জিজ্ঞাসা করতে পারো। বিষয়টা বোঝা গেছে কিভাবে ইকুয়েশন ফর্ম করা হচ্ছে, কিভাবে রেট অফ চেঞ্জ গুলো কাপলিং ফর্মে আসছে। কাপলিং মানে একটার সাথে আরেকটার কানেকশন থাকছে, খুব সহজ কথায়। আচ্ছা ঠিক আছে, প্রত্যেকে মোটামুটি যে কোনো টেক্সট বইগুলো দেখো এবং তাদের ইন্টারপ্রিটেশন গুলো দেখো। নেক্সট দিনে কিভাবে সলিউশন হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করবো। আজকে তাহলে এখানে প্রেজেন্টেশনটা স্টপ করে দিলাম শেয়ারিং। আর তোমরা কিছু প্রবলেম গুলোও দেখতে থাকো, কিভাবে প্রবলেম গুলোকে তৈরি হচ্ছে। আর পরীক্ষা সম্পর্কে একটু খেয়াল রাখবে, তোমাদের পরীক্ষার ডেট গুলো কবে কোথায় আসছে, কবে থেকে। 7 তারিখ থেকে পরীক্ষা ডেট হওয়ার কথা, এগুলো ফর্ম ফিল আপ ডেট ঠিকঠাক ভাবে করবে। আজকে তাহলে এখানেই থাক, ক্লাসটা এখানে শেষ করছি। নেক্সট দিনে আবার পরের বিষয়গুলো আলোচনা করা যাবে। তোমরা যেমন গ্রুপে অ্যাটেন্ডেন্স দাও সেইভাবেই দেবে।